বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ধারণা করা হয় প্রাগৈতিহাসিক কাল থেকেই মেঘালয় অঞ্চলে মানুষের বসতি ছিল। এই আদি অধিবাসীরা পশু শিকার করে জীবন ধারণ করত। ধীরে ধীরে এখানে খাসিয়া, জৈন্তিয়া এবং গারো উপজাতিরা একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় এবং শাসন ব্যবস্থা গড়ে তোলে। খাসিয়ারা খাসি পাহাড়, জৈন্তিয়ারা জয়ন্তিয়া পাহাড় এবং গারো আদিবাসীরা গারো পাহাড় দখল করে বসবাস করতে থাকে। বাহিরের জগতের সাথে তাদের যোগাযোগ ছিল না বললেই চলে। তবে ব্রিটিশরা উপমহাদেশে আসার পর বহির্বিশ্বের সাথে তাদের যোগাযোগ তৈরি হয়। অবশ্য ব্রিটিশরা খুব সহজে এই অঞ্চল দখল করতে পারেনি। পাহাড়ি মানুষেরা ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। শেষ পর্যন্ত খাসিয়াদেরকে পরাজিত করে 1833 সালের দিকে ব্রিটিশরা খাসি পাহাড় দখল করে নেয়। এরপর 1835 সালে জয়ন্তিয়া পাহাড় এবং 1870 সালে গারো পাহাড় ব্রিটিশ শাসকদের দখলে আসে। এরপর ইউরোপীয় মিশনারিদের সংস্পর্শে এসে আদিবাসীদের জীবনযাত্রায় পরিবর্তন আসে এবং তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়। তবে 1947 সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ত্যাগ করলে মেঘালয়কে আসাম রাজ্যের অংশ হিসেবে ঘোষণা করে ভারত সরকার। কিন্তু রাজ্যটিতে স্বায়ত্তশাসনের দাবি তীব্র হয়ে ওঠায় 1972 সালে এটিকে ভারত পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি দেয়। সে সময় খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড় মিলে গঠিত হয় মেঘালয় রাজ্য। মেঘালয় রাজ্যের বর্তমান আয়তন প্রায় 22,429 বর্গ কিলোমিটার, যেখানে 38 লাখেরও বেশি মানুষ বসবাস করে। এই রাজ্যটিতে মূলত 3টি মাতৃপ্রধান আদিবাসী গোষ্ঠী খাসিয়া, গারো এবং জয়ন্তিয়া বসবাস করে। এছাড়াও এই অঞ্চলে বাঙালি, নেপালিস এবং অসমিয়া সহ অন্যান্য জাতিগোষ্ঠীর ছোট ছোট সম্প্রদায় রয়েছে। ব্রিটিশ আমলের প্রভাবে রাজ্যটির 80% মানুষই খ্রিস্ট ধর্মের অনুসারী। কৃষি নির্ভর অর্থনীতির মেঘালয়ে বেশিরভাগ মানুষই পাহাড়ি গ্রামে বসবাস করে। পাহাড়ে বসবাসকারী আদিবাসীদের মাতৃতান্ত্রিক সমাজের কারণে এখানকার নারীরা সম্পদের উত্তরাধিকার লাভ করে। সাধারণত পরিবারের সবচেয়ে ছোট কন্যা এই সম্পদের উত্তরাধিকারী হয়ে থাকে। শুধু তাই নয়, বিয়ের পর পুরুষরা বসবাস করতে আসে স্ত্রীর বাড়িতে। এমনকি সন্তানেরা মায়ের বংশনাম দ্বারাই পরিচিত এবং কন্যা সন্তানের জন্মকে এখানে উৎসব হিসেবে পালন করা হয়। আর যদি কারো কন্যা সন্তান না থাকে, সেক্ষেত্রে কোনো দম্পতি অন্য কারো কন্যাকে দত্তক হিসেবে নিয়ে তাকে সম্পদের উত্তরাধিকারী ঘোষণা করতে পারেন। বিস্ময়কর ব্যাপার হল, পাহাড়ে বসবাস করলেও মেঘালয়ের প্রায় 75% মানুষই শিক্ষিত, যা ভারতের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি এগিয়ে। শিক্ষিত হলেও তারা বিভিন্ন রকম কুসংস্কারে বিশ্বাস করে, যার মধ্যে অন্যতম হল সম্পদের জন্য মানুষের বলিদান। তারা বিশ্বাস করে কিছু মানুষের মধ্যে থোলেন বা সাপের আত্মা বিদ্যমান এবং যাদের মধ্যে থোলেন আছে তাদেরকে বলিদান না দিলে দুর্ভাগ্যের শিকার হতে হয়। যদিও এই প্রথা বর্তমানে অনেকটাই বিলুপ্তির পথে, কিন্তু এখনো তারা বিশ্বাস করে যে রাতের বেলা বাঁশি বাজানো কিংবা কিছু কিছু পাখির ডাক মানে অশুভ আত্মাকে ডেকে আনা। কুসংস্কারাচ্ছন্ন মেঘালয়ের আদিবাসীরা কিন্তু খুবই শান্তিপ্রিয়, অতিথিপরায়ণ এবং দারুণ সংস্কৃতিমনা। সঙ্গীত এবং নৃত্য এ অঞ্চলের মানুষের জীবনধারায় গভীরভাবে মিশে রয়েছে। খাসিয়া, গারো এবং জৈন্তিয়া আদিবাসীদের প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা সঙ্গীতের ঐতিহ্য। তবে কংথং গ্রাম এখানকার অধিবাসীদের সুরেলা নামের কারণে বহির্বিশ্বে হুইসিলিং গ্রাম নামে বিশেষভাবে পরিচিত। মজার ব্যাপার হচ্ছে, এই গ্রামের প্রতিটি মানুষেরই 2টি নাম রয়েছে, একটি সাধারণ নাম এবং অপরটি সুরেলা নাম। এই বিশেষ সুরটি জন্মের পর তার মা সৃষ্টি করেন, যা কেবল সেই মানুষটিরই পরিচয় বহন করে। মানুষটির মৃত্যুর সাথে সাথে সেই সুরেলা নামটিরও মৃত্যু হয় এবং সেই সুর আর কখনোই ব্যবহৃত হয় না। তাই তো কংথং গ্রামের বাতাসে সারাক্ষণই ভেসে বেড়ায় কোনো না কোনো সুরেলা নাম। সুর আর গানের পাশাপাশি মেঘালয়ের স্থানীয় নাচও দারুণ সুপরিচিত। খাসিয়া উপজাতির সবচেয়ে বিখ্যাত নাচ হচ্ছে নংক্রেম নাচ, যা নংক্রেম উৎসবের সময় পরিবেশিত হয়।
দেবী ক্লাব এই সিনসারকে উৎসর্গ করে আয়োজিত উৎসবটি 5 দিন ধরে চলমান থাকে। ফসলের প্রাচুর্যের জন্য দেবী ক্লাব লেইকে খুশি করতে ঐতিহ্যবাহী পোশাক পরে পুরুষ এবং নারীরা নংক্রেম নাচে অংশগ্রহণ করেন। গারো আদিবাসীরা বিখ্যাত ওয়ানগালা নৃত্যের জন্য, যা ওয়ানগালা উৎসবের সময় পরিবেশিত হয়। এই ফেস্টিভ্যালটি 100 ড্রামের উৎসব নামেও সুপরিচিত। মূলত এই উৎসবে 100 ড্রাম বা ঢোলের সমন্বয়ে ছন্দময় বিট তোলা হয় এবং ঐতিহ্যবাহী এই ঢোল এবং বাঁশির সুরে পুরুষ ও নারীরা সারিবদ্ধভাবে ওয়ানগালা নৃত্য প্রদর্শন করেন। উৎসবে যে ঢোল ব্যবহার করা হয় তা গারোদের সমৃদ্ধ সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এই বিশাল ড্রামগুলি ঐতিহ্যগতভাবে গাছের গুঁড়ি দিয়ে তৈরি। জৈন্তিয়া আদিবাসীদের বেহেদিয়ান খলাম উৎসবের গুরুত্বপূর্ণ অংশ বেহেদিয়ান খলাম নাচ। এই উৎসবটি মূলত মন্দ আত্মা এবং রোগমুক্তির জন্য একটি ধর্মীয় আচার অনুষ্ঠান। সমস্ত নেতিবাচকতা দূর করার জন্য যুবকেরা বাঁশের লাঠি দিয়ে মাটিতে আঘাত করে। একই সঙ্গে চলে দলগত সঙ্গীত এবং বেহেদিয়ান খলাম নৃত্য। অবশ্য মেঘালয় রাজ্য জুড়ে রয়েছে অসংখ্য জনপ্রিয় ভ্রমণস্থান। এখানে ভ্রমণ করতে চাইলে সকল পর্যটকই প্রথমে পা রাখেন রাজধানী শহর শিলংয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উঁচুতে অবস্থিত শিলং শহরটিতে ঐতিহ্যের সাথে আধুনিকতার চমৎকার মিশ্রণ ঘটেছে। এই শহরের সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে উমিয়াম লেক, যেখানকার নির্মল ও ঠান্ডা জল যে কারো মন জুড়িয়ে দেয়। এছাড়াও এখানকার এলিফ্যান্ট ফলসও চমৎকার একটি ভ্রমণস্থান। এই জলপ্রপাতকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে মনোমুগ্ধকর বাগান, কাঠের সেতু এবং মনোরম হ্রদ। তাই শিলং মেঘালয় রাজ্যের রাজধানী হলেও প্রকৃতি এবং আধুনিক অবকাঠামো মিলিয়ে একটি মনোরম শহরে পরিণত হয়েছে। তবে মেঘালয় রাজ্যের সবচেয়ে বিখ্যাত শহর চেরাপুঞ্জি। একসময় এটি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া শহর হিসেবে সুপরিচিত ছিল। এখন আর সে গৌরব না থাকলেও সারা বছর জুড়ে মেঘলা আবহাওয়া, ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার মিশ্রণ এক অদ্ভুত রহস্যময় পরিবেশের সৃষ্টি করে। চেরাপুঞ্জির কাছেই রয়েছে অপূর্ব সুন্দর গ্রাম মাউসিনরাম, যেখানে বছরে গড়ে 1871 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এখানকার কুয়াশাচ্ছন্ন পরিবেশ, প্রবল বৃষ্টিপাত আর নির্মল সবুজ প্রকৃতি পর্যটকদের মনে এক অদ্ভুত প্রশান্তির সৃষ্টি করে।